আসসালামু আলাইকুম। আজকে আমি মূলদ এবং অমূলদ সংখ্যা কি এইটা তোমাদেরকে স্পষ্ট একটা ধারণা দেব, ঠিক আছে? তো অনেকেই কি করে মূলদ এবং অমূলদ চিনতে পারে না, দুইটার মধ্যে মিলিয়ে ফেলে, ঠিক আছে? তো আজকে আমরা বেসিক থেকে একদম মানে মূলদ এবং অমূলদ সংখ্যাটাকে চেনার জন্য যতগুলো উপায় আছে সবগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দেখো মূলদ সংখ্যা কি বা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, ঠিক আছে? তো সংজ্ঞাটা পড়ে হয়তো অনেকেই বুঝতে পারছো বা অনেকেই বুঝতে পারো নাই। তো দেখো আমি বুঝাচ্ছি যে এখানে বলছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? এবং পি এবং কিউ অবশ্যই কী হবে? পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা কোনগুলা? আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে -1, -5, -6, 0, 1, 2, 11, মানে এরকম যতগুলা নেগেটিভ এবং পজিটিভ সহ, জিরো সহ সকল সংখ্যাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিক সংখ্যা হওয়া যাবে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পি এবং কিউ এই দুইটাই কী হতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে। এবং কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউ এর মান জিরো হওয়া যাবে না। যেমন জিরো হওয়া যাবে না কেন? কারণ আমরা যদি পি বাই কিউ, কিউ এর মান যদি আমরা জিরো বসাই, ঠিক আছে, তাহলে কি আসে? দেখো তো, কোনো একটা সংখ্যাকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি তাহলে তার মান কি আসে? এটা কি নির্ণয় করা সম্ভব? যদি কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান আসে ইনফিনিটি, অর্থাৎ অনির্ণেয়, যেটা নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য কিউ এর মান কখনো জিরো হইতে পারবে না, ঠিক আছে? 1 হইতে পারবে কিন্তু জিরো হইতে পারবে না। আচ্ছা, তাহলে পি বাই কিউ আকারে যেমন 5/6, এইটা কি একটা মূলদ সংখ্যা, তাই না? 2/1, এটাও একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? যেহেতু 2/1, এটাকে আমরা কি লিখতে পারি? শুধুমাত্র 2 লিখতে পারি, তাই না? যেহেতু তাহলে তার মানে হচ্ছে 2 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো ঠিক একইভাবে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। যেমন 3 এটা একটা মূলদ সংখ্যা, 5 এটা একটা মূলদ সংখ্যা, তারপরে হচ্ছে তোমার ধরো 99 এটাও একটা মূলদ সংখ্যা। কারণ এইগুলাকে আমরা কি করতে পারি? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা স্টেপ। মূলদ সংখ্যার আরও কয়েকটা স্টেপ আছে, সেগুলো কি কি? যেমন কোনো একটা বর্গ সংখ্যা যদি হয়, মানে কোনো একটা বর্গমূল যদি হয়, কোনো একটা সংখ্যার বর্গমূল, যেমন 16, এইটার বর্গমূল হচ্ছে কত? এটার বর্গমূল হচ্ছে 4, তাই না? এখন কোনো একটা সংখ্যার বর্গমূল যদি কি হয়? একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটাও কি একটা মূলদ সংখ্যা। তার মানে √16 এটা একটা মূলদ সংখ্যা, √4 এটাও একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ √4 এর বর্গমূল, ঠিক আছে, এটাকে বর্গমূল করলে কত আসে? 2 আসে, অর্থাৎ √4 = 2। এই 2টা কি একটা পূর্ণ সংখ্যা না? এটা কি একটা পূর্ণ সংখ্যা? তার মানে √4ও হচ্ছে কি একটা মূলদ সংখ্যা, এটাও কি একটা মূলদ সংখ্যা। কিন্তু আমরা যদি √2 এর কথা চিন্তা করি, এটা কি একটা মূলদ সংখ্যা? না। কেন? কারণ √2কে আমরা কি করতে পারি না? বর্গমূল করলে কোনো একটা পূর্ণ সংখ্যা আসে না, এটা কি আসে? একটা দশমিক সংখ্যা আসে, 1.41 সামথিং এরকম একটা কিছু আসে, ঠিক আছে? এই জন্য √2 এটা কি একটা মূলদ সংখ্যা নয়, ঠিক আছে? এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। অর্থাৎ যে সকল সংখ্যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে কি? মূলদ সংখ্যা। আবার ধরো 5/2, ঠিক আছে, এটা কি একটা মূলদ সংখ্যা, তাই না? কারণ দুইটাই কি পূর্ণ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। তো এইটাকে যদি আমরা ভাগ করি, দশমিকে মান আসবে, কি মান আসবে? 2.5,
2.5, তাই না? এখন এই 2.5 এটা কি একটা সসীম দশমিক সংখ্যা না? এটা একটা দশমিক সংখ্যা 2 ধরনের হয়, ঠিক আছে? একটা সসীম দশমিক সংখ্যা আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে? এটা কি একটা সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। আবার যদি আমরা এখানে লিখতাম কি যে 2.564321 এইভাবে যদি চলতেই থাকতো, তাহলে এইটা কি হয়ে যেত? অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে? এটা হয়ে যেত অসীম দশমিক সংখ্যা। তো অসীম দশমিক সংখ্যা আবার দুই রকমের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আবৃত, না অসীম আবৃত দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি অনাবৃত, যেটা কি হবে না, বারবার আবৃত হবে না। আবৃত মানে পুনরাবৃত হওয়া, কোন একটা সংখ্যার পুনরাবৃত হওয়া। তো যেমন 2.565656 এরকম যদি চলতেই থাকে, তো 5656 অর্থাৎ এর পুনরাবৃত্তি চলতেছে, বারবার 56 আসতেছে, এইটা হচ্ছে কি একটা আবৃত, ঠিক আছে? অসীম আবৃত দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত অর্থাৎ এটা যদি চলতেই থাকে এইভাবে, তো অসীম আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি অনাবৃত। অনাবৃত কোনটা? যেমন এই যে এইটাই, ঠিক আছে? এই অসীম দশমিক সংখ্যা মানে যেটা আবৃত হবে না, বারবার পুনরাবৃত হবে না, সেটাই কি অনাবৃত, ঠিক আছে? তো যখন কি হবে, একটা সসীম দশমিক সংখ্যা আসবে, যে কোনো সসীম দশমিক সংখ্যায় কি একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। যেমন আচ্ছা আমরা নিউ পেজে যাই। যেমন মনে করো যে আমরা 5.89 লিখলাম, ঠিক আছে? এইটা কি হবে? একটা মূলদ সংখ্যা হবে, কারণ এটা কি একটা সসীম, ঠিক আছে? সসীম দশমিক সংখ্যা। আবার ধরো 11.2 এটাও কি একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? এটাও কি হবে? একটা মূলদ সংখ্যা হবে। আবার ধরো 2.55555 এরকম চলতেই আছে, ঠিক আছে? তো এইটা কি হবে? এটাও একটা মূলদ সংখ্যা হবে, এইটাও একটা মূলদ সংখ্যা। যখন দশমিকের পর কোনো একটা সংখ্যা বা পুনরাবৃত হইতেই থাকে, ঠিক আছে, তখন সেটার উপর সাধারণত পুনঃপুনিক দেওয়া হয়, ঠিক আছে? এই বাস্তব সংখ্যা অধ্যায়েই আছে পুনঃপুনিক। তো এরকম এই 2.555 এটাকে আমরা কি করতে পারি? 2.5 পুনঃপুনিক এভাবে লিখতে পারি। তার মানে এইটা কি একটা মূলদ সংখ্যা। আমরা যদি লিখি যে 0.3 পুনঃপুনিক, তাহলে এটা কি একটা, এইটাও একটা মূলদ সংখ্যা হবে, কারণ এই 3টা দশমিকের পর 3টা কি হয়েছে? পুনরাবৃত করতেছে, আবৃত। এটা হবে কি একটা অসীম আবৃত দশমিক সংখ্যা। তাহলে এইটাও কি হবে? একটা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তো এটা শুধু একটা ক্ষেত্রে এরকম হবে এরকম না। যেমন 3.926 এরকম হইতে পারে, অর্থাৎ এটাকে লেখা যায় 3.926, 9-এর উপর পুনঃপুনিক, 6-এর উপর পুনঃপুনিক। তো এইটাও কি হবে? একটা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যার 3টা টাইপ, ঠিক আছে? একটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাবে, আরেকটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হয়, যেমন 25, এটার বর্গমূল কত হবে? 5, 5 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই √25 এটা কি একটা মূলদ সংখ্যা হবে। অথবা যদি কোনো একটা দশমিক সংখ্যা কি হয়? সসীম হয়, যেমন 2.5 এটা একটা মূলদ সংখ্যা। অথবা কি হয়? আবৃত অসীম দশমিক সংখ্যা হয়, অর্থাৎ 2.5656 এরকম চলতেই থাকে, তো এইটাও একটা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? অর্থাৎ এই তিনটা টাইপে মূলদ সংখ্যা নির্ণয় করা যায়, ঠিক আছে? এখন আমরা দেখব অমূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, অমূলদ সংখ্যার আগে আমরা মূলদ সংখ্যার আরও কিছু উদাহরণ দিই। যেমন √25 ডিভাইডেড বাই
16, এটা কি মূলদ সংখ্যা হবে? এটা কিন্তু অবশ্যই একটা মূলদ সংখ্যা, কারণ √25 এটাকে যদি আমরা ভাঙাই, ঠিক আছে, √25 মানে কি 5, √16 মানে কি 4, অর্থাৎ 5/4। এখন দেখো 5ও একটা পূর্ণ সংখ্যা, 4ও একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা যদি চিন্তা করি, এটাকে যদি আমরা কিউ চিন্তা করি, তাহলে p/q আকারে সাজানো গেছে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আবার -13/2 এটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, এইটাও মূলদ সংখ্যা, কারণ আমরা জানি নেগেটিভ সংখ্যাও পূর্ণ সংখ্যা হতে পারে, তাহলে এইটাও কি হবে? একটা মূলদ সংখ্যা হবে। কিন্তু যদি আমরা লিখি যে √25 /√2, এটা কি মূলদ সংখ্যা? না, কারণ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? 5/√2 হবে, কিন্তু নিচের √2 এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা না, যার কারণে এটা কি হবে না? এটা মূলদ সংখ্যা হবে না, ঠিক আছে, বোঝা গেছে? তার মানে এইটা মূলদ সংখ্যা হবে, এইটাও একটা মূলদ সংখ্যা হবে, তারপর হচ্ছে এইখানে যতগুলো আছে সবগুলোই মূলদ সংখ্যা হইতে পারে, ঠিক আছে। কিন্তু এরকম কোন একটা সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা হবে না, সেটা মূলদ সংখ্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আশা করি মূলদ সংখ্যা বোঝা গেছে। এখন আমরা অমূলদ সংখ্যা যাই। দেখো অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে, মানে p/q আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যাকে হচ্ছে কি বলে? অমূলদ সংখ্যা বলে। এখন ধরো p এবং q যদি পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, দুইটা পূর্ণ সংখ্যা হয়, যেমন 2 আর 5 দুইটা পূর্ণ সংখ্যা, তো এই দুইটাকে কি p/q আকারে প্রকাশ করা যায়? অবশ্যই যায়, 2/5 বা 5/2। যদি যায় তাহলে মূলদ সংখ্যা, আর যদি এই দুইটাকে এইভাবে না যাইতো তাহলে অমূলদ হইতো। কিন্তু দুইটা পূর্ণ সংখ্যা কি আসলে p/q আকারে প্রকাশ করা যাবে না? অবশ্যই যাবে। তার মানে দুইটা পূর্ণ সংখ্যা কখনোই অমূলদ সংখ্যা হবে না, ঠিক আছে। মানে কোনো পূর্ণ সংখ্যাই অমূলদ সংখ্যা হবে না। আবার দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগ, সেটাও কখনোই অমূলদ সংখ্যা হবে না। এই জন্যই বলছে যে p/q আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। যেমন √2, ঠিক আছে, এই √2 কি একটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আমরা একটু আগেই তোমার হচ্ছে ওই মূলদ সংখ্যা যখন পড়ালাম, তখন আমরা কি করছি? আমরা দেখছি যে √2 হচ্ছে একটা মানে মূলদ সংখ্যা নয় আর কি, ঠিক আছে। তো √2 কেন মূলদ সংখ্যা নয়? কারণ একে যখন আমরা মান বের করব, √2 ইকুয়াল টু কত, আমরা যখন √2 মান বের করব তখন আমরা দেখব যে √2 মান আসে 1.414135 এরকম চলতেই থাকে, ঠিক আছে। তো √2 তো একটা পূর্ণ সংখ্যা না। আবার একে যখন আমরা বের করব ক্যালকুলেটরে দিয়ে, তখন দেখবা যে এর মানটা এরকম আসে এবং এটা চলতেই থাকে, ঠিক আছে। তো এইটা যখন চলতে থাকে তখন এটা কি একটা অসীম দশমিক সংখ্যা। আবার দেখো এখানে কোনো পুনরাবৃত্তি হচ্ছে না, কিন্তু এইখানে একই সংখ্যা বারবার আসতেছে না, এই জন্য এইটা কি হবে না? একটা মূলদ সংখ্যা হবে না, এটা একটা অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তার মানে যেমন √3, ঠিক আছে, √3 এইটা কি একটা মূলদ সংখ্যা হবে? না। কেন না? কারণ এইটাও এরকম 1.732050 এরকম চলতেই থাকবে, ঠিক আছে। এইটাও কি হবে না? বারবার পুনরাবৃত্ত হয় না, আবার এটা কোনো সসীম দশমিক সংখ্যাও না, যার কারণে এই √3 এটাও কি হবে? একটা অমূলদ সংখ্যা হবে। কারণ এটাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা না, কারণ এটাকে যদি তুমি p/q আকারে প্রকাশ করো, দেখো √3/1, এখন শর্ত হচ্ছে p এবং q পূর্ণ সংখ্যা হইতে হবে, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? না।
এটা পূর্ণ সংখ্যা, কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পিটা কি না পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পিটা পূর্ণ সংখ্যা নয়, এই জন্য এটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। যদি এটা পূর্ণ সংখ্যা হইতো তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যেত। ঠিক আছে, যেমন আর কি অমূলদ সংখ্যা এইটুকুই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা? 0.3 এটা কি অমূলদ সংখ্যা? 0.3কে যদি আমরা লিখি তাহলে কি হবে, 0.3333, কারণ 3-র উপর পুনঃপুনিক আছে, তেমন 3 বারবার আসতেই থাকবে। তার মানে এটা কি একটা অসীম আবৃত দশমিক সংখ্যা। তার মানে এটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা, তাই না? এইটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আবার √16/9 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, √16 মানে কি 4, √9 মানে কি 3, অর্থাৎ √16/9 এটার বর্গমূল হচ্ছে 4/3, যেটা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, অর্থাৎ p/q আকার প্রকাশ করা গেছে। তাহলে এইটাও কি হবে, মূলদ সংখ্যা হবে। দেখছো কত সহজ। এইটাকে দেখো 3 মানে 3√8/27, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, 3√8 মানে কত 2, 3√27 মানে কত 3। ঠিক আছে, 3 3 9, 3 9 27। তাহলে এইটাও কি হবে, একটা মূলদ সংখ্যা হবে, কারণ এটাও কি ভাঙাইলে পূর্ণ সংখ্যা আসে। এটাও হচ্ছে মূলদ, তার মানে এইটাই হচ্ছে কি আমার অমূলদ সংখ্যা। কিভাবে বুঝবো, দেখো 5 উপরে হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা, বাট নিচে √3, এইটা কি √3 ইকুয়াল টু কত আমরা জানি, √3 ইকুয়াল টু 1.733205 এরকম আসতেই থাকবে। অর্থাৎ এটা কোনো সসীম দশমিক সংখ্যাও না, আবৃত অসীম সংখ্যাও না, অসীম দশমিক সংখ্যাও না। যেহেতু দশমিকের পর কোনো সংখ্যা আবৃত হচ্ছে না, পুনরাবৃত হচ্ছে না, তার মানে এটা কি একটা অমূলদ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা নয় আর কি। ঠিক আছে, এটা একটা অমূলদ সংখ্যা। আর এটা যেহেতু, আর কোন একটা পূর্ণ সংখ্যাকে যদি অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেই ভাগফলটা মানে এইটাও কি হয়ে যাবে, অমূলদই হবে। অর্থাৎ এই টোটাল পুরোটাই হবে কি তখন অমূলদ। ঠিক আছে, দেখো বলছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লেখো। দেখো 0.44 এটা কি মূলদ? এটা অবশ্যই মূলদ। তাহলে মূলদ এবং অমূলদ লিখতে বলছে বা চিহ্নিত করতে বলছে, এটা কি হবে, মূলদ হবে। কারণ একটু আগেই আমরা করছি যে পুনঃপুনিক থাকলে সেটা মূলদ হয়, কারণ এটা বারবার পুনরাবৃত হয়। √9 এটাকে ভাঙাইলে বা কি আসে, 3 আসে। অর্থাৎ এই সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা, যার কারণে এটাও কি, অর্থাৎ এই খ নম্বরটাও কি একটা মূলদ সংখ্যা। ছোট গ নম্বর দেখো √11 এটা কি একটা পূর্ণ সংখ্যা, মানে এটাকে যদি বর্গমূল করি তাহলে এটা কি পূর্ণ সংখ্যা আসবে? আসবে না কিন্তু, কারণ √11 মানে কত, √11 মানে 3.31662 এরকম সামথিং আসতেই থাকবে। ঠিক আছে, তো এটা কোনো পূর্ণ সংখ্যা নয়। আর আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা কি হবে, অমূলদ হবে। বুঝতে পারছো? √6/3 এটা কি একটা মূলদ সংখ্যা নাকি অমূলদ? অবশ্যই অমূলদ, কারণ নিচে পূর্ণ সংখ্যা থাকলেও এটা কি একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা থাকলেও কি হবে না, মূলদ হবে না, কারণ √6 এটা কি একটা পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, বা অমূলদ সংখ্যা। √6 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করাও হয় তারপরেও সেই পুরোটা কি থাকবে, অমূলদই থাকবে। ঠিক আছে, অর্থাৎ √6/3 এটা একটা অমূলদ সংখ্যা। এরপর দেখো নম্বর √8/7 এটাও কি একটা অমূলদ সংখ্যা, কারণ এগুলা কি বর্গমূল পূর্ণ সংখ্যা নয়। এইটা কি, এটাকে যদি আমরা ভাঙাই, দেখো √27কে যদি ভাঙাই, ঠিক আছে, তাহলে কি লেখা যায়,
3 ইন্টু 9, 3 নং 27, নিচে লেখা যায় কি 48 না, 3 ষোলো 48, তাই না? এখন দেখো উপরে আমরা কি লিখতে পারি, 9কে যদি রুট করি তাহলে 3 আসে, তাহলে উপরে থাকে 3√3, আর নিচে যদি 16কে বর্গমূল করি তাহলে কি আসে 4, অর্থাৎ 4√3, √3 কাটা গেলে থাকে 3/4। তার মানে এই 4 নম্বরটাকে যদি আমরা কাটাকাটি করি 3/4 আসে, তার মানে এইটা কি একটা মূলদ সংখ্যা হবে। দেখো 3/4 কি পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা গেছে, এই জন্য এটা কি হবে, একটা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে। আবার দেখো 6 নম্বরের 2/3 = 3/7, এটাকে যদি আমরা একটু কেটে কুটে ছোটো করি, দেখো 2/3 ইন্টু 7টা উপরে চলে যাবে, নিচে 3 আসবে, তাই না, 3 নিচে আসবে 3, 7 দুগুণে 14, 3 তিরিকা 9। তাহলে দেখো 14 একটা পূর্ণ সংখ্যা, 9 একটা পূর্ণ সংখ্যা, তার মানে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে, তার মানে এটাও কি একটা মূলদ সংখ্যা হবে, এটাও একটা মূলদ সংখ্যা। 5.639 এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, কারণ এখানে কি হয়েছে 639 পুনরাবৃত্তি হইতেছে, অর্থাৎ এটা একটা অসীম আবৃত দশমিক সংখ্যা, এইভাবে চলতেই থাকবে, তার মানে এটাও কি একটা মূলদ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা আমাদের শেষ আর নাই। আচ্ছা আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাইছো। তারপরেও যদি কারো আমার কথা বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি কোনো যদি বুঝে না থাকো, তাহলে এই ভিডিওর কমেন্টে বইলো, ঠিক আছে। আমি যদি তোমরা না বুঝো তাহলে আমি হয়তো আবার এর থেকে ভালোভাবে একটা ক্লাস উপস্থাপন করার চেষ্টা করবো তোমাদের সামনে। আর এই ভিডিওটি দেখে যদি তোমরা সামান্য পরিমাণও উপকৃত হও, তাহলে দয়া করে এই ভিডিওটা লাইক করো, একটা ভালো কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। আচ্ছা ভালো থেকো, আল্লাহ হাফেজ।